নমস্কার বন্ধু, আজ এক দারুণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। প্রায় গোটা বিশ্বে, বিশেষ করে বিদেশে তো বটেই, ভারতবর্ষেও কিন্তু এর প্রভাব খুব একটা কম নয়। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি এমন জিনিস, কি এমন রোগ যেটা নিয়ে আজকে বিশেষভাবে আলোচনার প্রয়োজন হয়ে পড়ল। হ্যাঁ বন্ধু, আজ আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে স্কিন রিলেটেড, অর্থাৎ চর্মরোগ বা স্কিন ডিজিজ, যেটা কম বেশি আপামর প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো কোনো না কোনোভাবে হয়তোবা সংক্রামিত হয়েছে। এর আগে আমি অনেকগুলো স্কিনের উপর ভিডিও তৈরি করেছি, কিন্তু আজ আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে দাঁত বা রিংওয়ার্ম। এই দাঁতে ভোগেননি ছেলেবেলা থেকে আজ অবধি এরকম মানুষ খুব কম হয়তো আছে। যাই হোক, কিছু কিছু মানুষ হয়তো এর ব্যতিক্রম হতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষই ছেলেবেলা থেকে আজ অবধি কোনো না কোনোভাবে, কোনো না কোনো পদ্ধতিতে ইনফেক্টেড হয়েছেন। তো আসুন, আজ খুব ক্রিটিক্যাল এক সমস্যা, খুব দুর্বিষহ এক সমস্যা, মানুষের জীবনে প্রায় পেছন ছাড়ে না এরকম এক সমস্যা, স্কিনের রোগ। আর লাজ লজ্জার তো বালাই থাকেই না এই রোগ হলেন, তাই না? তো চলুন, আজকে আমি আলোচনা করছি রিংওয়ার্ম নিয়ে, যার আর একটা নাম রয়েছে টিনিয়া। বাংলায় আমরা দাঁত খুজলি বলে থাকি। তো এখন দেখে নিই যে আসলে দাঁতটা কি। দাঁত হচ্ছে একটা হাইলি ইনফেকশিয়াস স্কিন ডিজিজ, অর্থাৎ চরম সংক্রামক একটা চামড়ার রোগ। যে রোগটা প্রায় কম বেশি সকলের কাছেই হয়ে থাকে। এর ক্যারেক্টারটা কেমন হয় না, এর ক্যারেক্টারটা হচ্ছে যে যেখানে অন্ধকার, স্যাঁতসেঁতে, বেশি আলো হাওয়া বাতাস ঢোকে না, প্রচণ্ড ঘামে, ঠিক আছে? তো সেই সব জায়গাগুলো এই ফাঙ্গাসের, এগুলো কিন্তু একটা বলে রাখি, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস বা ফাঙ্গি। এই ফাঙ্গাসের ইনফেকশনগুলো ওই রকম ভিজে স্যাঁতসেঁতে অন্ধকার মাস্টি ওয়েদারে কিন্তু এদের বংশ বিস্তার খুব তাড়াতাড়ি ঘটে থাকে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা আলোচনা করব যে দেহের বিভিন্ন অঙ্গে এই দাঁত কিন্তু হয়ে থাকে বা রিংওয়ার্ম হয়ে থাকে। তা সেই স্থানগুলোকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যে দেখুন, বিশেষ কোনো স্থান কিন্তু নেই, দেহের যে কোনো জায়গাতেই কিন্তু দাঁত ডেভেলপ করতে পারে। তবে মূলত আমাদের শরীরে স্কিনের উপর যে ডেড সেল আছে, আপনারা জানেন যে চামড়া একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডেড হয়ে যায়, চামড়ার আবরণগুলো, বহিরা আবরণগুলো ডেড হয়ে যায়। সেই ডেড সেলগুলোকে আমরা সাবান দিয়ে বা স্ক্রাবার দিয়ে বা ওই সাবানের পরে যে খোসা আছে যেটা দিয়ে আমরা হাত পা পরিষ্কার করি, তাই দিয়ে আমরা এগুলোকে পরিষ্কার করে নিই। তো যদি কখনো আমাদের পার্সোনাল হাইজিন যদি ঠিকমতো না হয়, অর্থাৎ যদি আমরা সেই ডেড সেলগুলোকে যদি আমরা দেহ থেকে যদি নিষ্কাশন করতে না পারি, তাহলে কিন্তু এই ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়াতে, অন্ধকার আবহাওয়াতে খুব ঘেমে গেলে বাইরে যে আমরা ঘোরাঘুরি করি, সেই সব ধুলো বালির মাধ্যম দিয়ে, ধোঁয়া ধুলো বালির মাধ্যম দিয়ে ওই ফাঙ্গাসগুলো আমাদের শরীরে এসে ওই ডেড সেলের উপরে কিন্তু বাসা বাঁধে এবং তারা খুব সহজেই কিন্তু বংশ বিস্তার করে। এটা হচ্ছে এর প্রিকন্ডিশন, ঠিক আছে? তাহলে সাধারণত কোথায় হয়? জেনারেলি কোথায় হয় না, জেনারেলি শিশুদের ক্ষেত্রে যে জায়গাটা খুব পছন্দের সেটা হচ্ছে স্কাল্প বা মাথার তালু, মাথার উপরে যে চামড়াটা আছে সেখানে শিশুদের জন্য চর্মরোগ বা দাঁতের সুন্দর জায়গা। এছাড়া কানের পেছন, আবার অনেক সময় আমরা দাড়ি গোঁফ কাটতে গিয়ে সেলুন থেকে নিয়ে আসি আমাদের যে দাড়ি, পুরুষদের যে দাড়ি গোঁফ, সেখানে। এছাড়া আছে ফোল্ড, ঘাড়ে, ঘোড়ার ফোল্ডে, মেয়েদের ঠিক ব্রেস্টের নিচে, আমাদের যে গ্রয়েন বা কুঁচকি আছে সেখানে, আমাদের যে পেট, থলথলে পেট আছে, বিশেষ করে বলে রাখি যারা মোটা, ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, তাদের ক্ষেত্রে কিন্তু দাঁত হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ যত বেশি ফোল্ড হবে বডিতে, যত বেশি ফ্যাট হবে তত বেশি বডিতে ফোল্ড হবে, ভাঁজ হবে,
হ্যাঁ, আর সেই ভাঁজে ঘাম হবে, সেই ঘামগুলোতে কিন্তু দাঁতের প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে পেটের মধ্যে, কুঁচকিতে, অন্ডকোষে বা স্ক্রোটামের তলায় যে পেরিনিয়াম আছে সেই পেরিনিয়ামে, রেকটামের চারিদিকে, হাঁটুর পেছনে, হাঁটুর উপরে, ঠিক আছে, নখের ডগায়, একজিলা বা বগলে, হ্যাঁ, পায়ে হচ্ছে আঙ্গুলের উপরে বা আঙ্গুলের তলায়, এই সব জায়গাগুলো কিন্তু দাঁতের খুব মুক্তাঞ্চল। এছাড়া অন্য কোনো জায়গায় যে হবে না তা কিন্তু না, যে কোনো জায়গায় কিন্তু দাঁত ডেভেলপ করতে পারে, তবে এগুলো হচ্ছে দাঁতের কিন্তু মুক্তাঞ্চল, অর্থাৎ এখানে প্রবণতা কিন্তু বেশি থেকে থাকে। বুঝতে পেরেছি? তাহলে আসুন, যদিও এমন কোনো ক্লাসিফিকেশন নেই, কিন্তু তবুও আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি, এর ভাগাভাগি করতে পারি, যে যদি দেখা যায় যে দাঁত বা রিংওয়ার্ম বা টিনিয়া মাথায় হয়েছে, তাহলে আমরা তাকে বলি টিনিয়া ক্যাপিটিস। বুঝতে পেরেছি? টিনিয়া ক্যাপিটিস। যদি সেটা দাড়ি গোঁফে হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে, তাহলে আমরা তাকে বলবো টিনিয়া ফেসি বা টিনিয়া বারবি। তাই না? বারবি মানে হচ্ছে নাপিত, সেলুন থেকে, নাপিত থেকে, সেলুন থেকে যেসব রোগগুলো এসে থাকে, যে দাঁতগুলো এসে থাকে, তাকে বলা হয় টিনিয়া বারবি। গ্রয়েন মানে হচ্ছে কুঁচকি, তারপর হচ্ছে স্ক্রোটাম, পেরিনিয়াম, বাটাক, এইসব অঞ্চলে যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো টিনিয়া ক্রুরিস। এছাড়া দেহের যে কোনো জায়গায় সর্বত্র যদি হয়ে থাকে, একজেলা থেকে আরম্ভ করে দেহের বিভিন্ন জায়গায়, তাহলে আমরা তাকে বলবো টিনিয়া কর্পোরিস। যদি পায়ে হয়ে থাকে, আঙ্গুলের ডগায়, আঙ্গুলের নিচে, তাহলে আমরা বলবো টিনিয়া পেডিস। যদি নখে, নেলে বা নেলের উপরে হয়ে থাকে, তাকে আমরা বলবো টিনিয়া ইনগুইম। মোটামুটি এরকম 5-6টা ভাগে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। আমরা অনেক সময় এটাকে ডার্মাটোফাইটস বলেও আখ্যায়িত করে থাকি। এবার একটু দেখে নিই যে টিনিয়ার আকৃতিগুলো কেমন হয় এবং তার লক্ষণাবলীগুলো কি আছে। দেখুন, টিনিয়া বা দাঁত হচ্ছে প্রথমে আপনার স্কিনের ওই যেসব বললাম যে মুক্তাঞ্চল, যে প্রবণ জায়গাগুলো, সেখানে কোনো একটা ফুসকুড়ি হয়, সেই ফুসকুড়িটা খুব চুলকাতে শুরু করে, আপনি মনে ভরে সেগুলোকে চুলকাতে শুরু করেন। যত বেশি আপনি চুলকাবেন তত ওগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ঠিক আছে, ক্রমশ ওগুলো বাড়তে শুরু করবে, বাড়তে একটা সার্টেন পিরিয়ডের সময় ওটা ওই 25 পয়সা বা 50 পয়সা বা ছোট 1 টাকা বা 2 টাকার মতন ওগুলো রাউন্ড শেপেড হতে থাকে, গোলাকৃতি হতে থাকে। তাই এর নাম হচ্ছে রিংয়ের মতন হয় বা গোলাকৃতি হয়, তাই হচ্ছে এর নাম হচ্ছে রিং। এবং ওয়ার্ম মানে হচ্ছে সাধারণত কৃমি। যদিও এখানে কোনো কৃমি থাকে না, কিন্তু কৃমি আমাদের রেকটামে চিরবির করে যে কামড়ায় না, যে সুল ফোটায়, হ্যাঁ, যে বিরক্তি করে, তো ঠিক সেই রকম রিংওয়ার্মে যে রিংটা তৈরি হয়, সেই রিংয়ের চারিপাশে কুটকুট করতে থাকে, হ্যাঁ, যেমন কৃমিতে করে। তাই এর সঙ্গে একটা সিনোনিম, একটা মিলিয়ে নাম রাখা হয়েছে যে রিং ওয়ার্ম, যদি এখানে ওয়ার্ম বা কৃমি কিন্তু থাকে না। তো আপনি যত বেশি চুলকাবেন তত এই পেরিফেরিটা, মানে আকৃতিটা, বলয়টা বাড়তে শুরু করে। এবং সবচেয়ে মজার জিনিস চেনার জন্য সবচেয়ে বড় মজার জায়গা হচ্ছে, দেখুন, এক্সিমা এবং রিংওয়ার্ম অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, এক্সিমাতে আপনার যে ইরাপশনগুলো তৈরি হবে সেগুলো রাউন্ড বা গোলাকৃতি হয় না, এবং তার কোনো মার্জিন থাকে না, গোলাকৃতি কোনো মার্জিন থাকে না। এখানে কিন্তু গোলাকৃতি হয়, এবং ওই যে গোলাকৃতি যে শেষে প্রান্তিক যে বলয়টা, শেষের যে বলয়টা বা গোলাকৃতি, ওর উপরে ছোট ফুসকুড়িযুক্ত দানা বা ইরাপশন তৈরি হয়। আর যত বেশি বাড়তে থাকে, মাঝখানটা কিন্তু পরিষ্কার হতে থাকে, মাঝখানটা কিন্তু প্লেন হতে থাকে। এটা কিন্তু দাঁত বা রিংওয়ার্মের একটা অনেক বড় বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি? তাহলে প্রচন্ড চুলকায়, মাঝখানটা প্লেন হয়ে যায়, আর যে নর্মাল স্কিন লেভেল, সেই নর্মাল স্কিন লেভেল থেকে কিন্তু একটু উঁচু হয়ে যায়, এলিভেটেড হয়ে যায়, ডেভিটেড নয়, এলিভেটেড হয়ে যায়। ঠিক আছে, একটু উঁচু হয়ে যায়। এই হচ্ছে দাঁতের বর্ণনা। এবার হচ্ছে সিমটমগুলো কি থাকে, কম বেশি সিমটম একই রকম। কোনো দাঁতে চুলকানি থাকতে পারে, কোনো দাঁতে চুলকানি নাও থাকতে পারে প্রাথমিকভাবে। যত বেশি চুলকাবেন তত বেশি চুলকাতে শুরু করবে, যত বেশি চুলকাবেন তত এর আকৃতি বাড়তে শুরু করবে, যত বেশি চুলকাবেন তাতে রস পড়তেও পারে, নাও পড়তে পারে, ড্রাই রিংওয়ার্ম হতে পারে, ময়েস্ট রিংওয়ার্মও হতে পারে। যদি সেখান থেকে ডিসচার্জ হয়, কখনো চুলকানোর পরে হালকা ফালকা একটু রক্তের ছিটা দেখা দিতে পারে, একটু হালকা রস পড়তে পারে, সেই রসটা জলের মতন হতে পারে, আঠাযুক্ত হতে পারে। ঠিক আছে,
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে আপনি নখ দিয়ে চুলকালেন এবং এই যে আঠাগুলো আপনার হাতে লাগলো বা রসগুলো লাগলো, এই ইনফেক্টেড নখ এবং আঙ্গুলগুলো যে জায়গায় লাগবে, অন্য কোনো মানুষের শরীরে যদি লাগে তাদের কিন্তু এই দাঁত হবেই হবে। সাধারণত থেকে 8 থেকে 10 দিনের মধ্যে এর ইনফেকশন স্টার্ট হয়ে যায়। আপনার শরীরে লাগার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, 8-10 দিনের মধ্যে কিন্তু ওখান থেকে ইনফেকশন শুরু হয়ে যাবে, অন্যর কাছ থেকে বাহিত হয়ে, অন্যর কাছ থেকে ধার নিয়ে আপনার শরীরে কিন্তু শুরু হয়ে যেতে পারে। তাহলে দাঁতের আকৃতিগুলো বললাম, দাঁতের লক্ষণগুলো কম বেশি এরকম। এবার দেখিনি কোন সময় এগুলো বেশি হয়। সাধারণত গরমের সময় এবং বর্ষার সময়, ঠিক আছে, বর্ষা শেষ হয়ে যাচ্ছে, গরম শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত যখন ঘাম হয়, অতিরিক্ত যখন মাস্টি ওয়েদার হয়, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, দেহ টেহ শুকাতে চায় না, প্রচণ্ড ঘাম হয়, সেই সময়গুলোতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে দেখা দেয়। ঠিক আছে, এবার এর কারণগুলো কি কি আছে? দেখুন, প্রচুর কারণ আছে, মানে অসীমিত কারণ আছে, তবে খুব সম্ভাব্য কারণ কয়েকটা ফটাফট একটু বলে দিই। যে দেখুন, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ আপনার পুষ্টির অভাব। যদি আপনার পুষ্টি না থাকে তাহলে যে কোনো রকম রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করবে বা করে, এটা আপনারা সবাই জানি, এটা হচ্ছে খুব কমন ফেনোমেনা। তাহলে পর্যাপ্ত নিউট্রিশিয়াস ব্যালেন্স ডায়েট আমাকে নিতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জেনেটিক। বংশে যদি আপনার থেকে থাকে, হেরিডিটিতে, সেখান থেকে আপনার কাছে আসতে পারে, আর আসতে পারে আপনার মা বাবার কাছ থেকে। ঠিক আছে না, আপনার মায়ের ছিল, আপনার বাবার ছিল, আপনার ঠাকুমার ছিল, আপনার দিদার ছিল, আপনার মাসির ছিল, পিসির ছিল, সেখান থেকে আপনার শরীরে আসতে পারে। এটা হচ্ছে বংশানুক্রমিক। আর কি আছে? আর হচ্ছে যে আপনার পার্সোনাল হাইজিন মেনটেন না করা, সবচেয়ে বড় যে কারণ। পার্সোনাল হাইজিন আমরা মেনটেন করতে পারি না বা মেনটেন করি না বিভিন্ন কারণে। গাফিলতিতে হতে পারে, অজ্ঞানতার জন্য হতে পারে, ঠিক আছে, খামখেয়ালিতে হতে পারে, ডোন্ট কেয়ার ভাবের জন্য হতে পারে। পার্সোনাল হাইজিন বলতে রেগুলারলি আপনাকে পরিষ্কার সুন্দর জলে স্নান করতে হবে, মাঝে সাঝে আপনাকে সুন্দর হার্বাল সোপ দিয়ে আপনাকে স্নান করতে হবে, পরিষ্কার গামছা দিয়ে ভালো করে রোগড়ে আপনাকে মুছতে হবে, ঠিক আর স্নানের আগে ভালো করে তেল মাখতে হবে, মালিশ করে, যাতে ডেড সেলগুলো আমার শরীর থেকে চলে যায়, এবং গামছা দিয়ে ভালো করে রোগড়ে মুছতে হবে যাতে ডেড সেলগুলো গামছার সঙ্গে আপনার উড়ে চলে যায়। তাহলে ডেড সেল হলে সেখানে কিন্তু চর্মরোগ খুব কম হবে, দাঁত খুব কম হবে। এছাড়া আছে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি এমন কোনো খেলা খেলছেন, এমন কোনো জায়গায় আছেন যে ইনফেক্টেড পার্সনের সঙ্গে আপনার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে গেল, যেমন ধরুন কুস্তি, রেসলিং, হাডুডু, ঠিক আছে না, যেখানে সোজাসুজি একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কন্ট্যাক্ট হয়ে যায়, সেখান থেকে আপনার এখানে আসতে পারে। পার্সোনাল হাইজিনের মধ্যে অনেক কিছুই আছে, ঠিক আছে। আপনি পরিষ্কার জামা কাপড় পরবেন, আপনি জামা কাপড় পরার পর সেগুলোকে ভালো করে ধুয়ে, সার্ফ সোডা দিয়ে ধুয়ে আপনি রৌদ্রে সেগুলোকে মেলে দেবেন, হ্যাঁ। তারপর 2 দিন পর পরই জামা কাপড় চেঞ্জ করবেন। যখনই আসবেন ভালো করে গা হাত পা ধোবেন, বিশেষ করে গ্রয়ান অঞ্চল, একজিলা, যেখানে ঘাম থাকে, অন্ধকার স্যাঁতস্যাঁতে, সেগুলোকে সুন্দর করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে গামছা দিয়ে মুছে রাখবেন, হ্যাঁ। মাঝে সাঝে আপনি পাউডার ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি নয়, বেশি পাউডার ব্যবহার করলে কিন্তু লোমকূপগুলো সব বন্ধ হয়ে যাবে। আর কেমিক্যাল সাবান মোটেই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন সবসময় হার্বাল সাবান ব্যবহার করতে। আর এর জন্য বেসন খুব ভালো, যেটা প্রাচীনকালে ছিল। আপনি একটু বেসন নিয়ে জলের মধ্যে ঘুটে নিয়ে একটা বাটিতে ভালো করে মেখে নিয়ে আপনি যদি সারা শরীরে যদি আপনি বেসন মেখে নেন মাঝে মাঝে, তাহলে শরীরের চামড়া কিন্তু খুব চকচকে হবে, খুব তেলতেলে হবে, ময়েস্ট হবে এবং কেমিক্যাল থেকে ফ্রি হবে, ঠিক আছে, বেসন যদি আপনি মাঝে মাঝে ব্যবহার করেন। এছাড়া আর কি কারণ হতে পারে? এর ছাড়া আর যে কারণ হতে পারে সেটা হচ্ছে যে সুইমিং পুল, তারপরে যে পুকুরের চারিদিকে খালি পায়ে বেয়ার ফুট, নেকেড ফুটে আপনি যদি হাঁটাচলা করেন, তাহলে আপনার আসতে পারে কিছু রোগের জন্য, আসতে পারে কিছু মেডিসিনের জন্য। যেমন ধরুন আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলাইটাস, আপনার কিডনি ডিসঅর্ডার আছে, আপনার হেপাটিক লিভারের ডিসঅর্ডার আছে, তাহলে কিন্তু আপনার চর্মরোগ বা দাঁত বা টিনিয়া হওয়ার সম্ভাবনা প্রবল আছে, ঠিক আছে। এছাড়া কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলোর জন্য আমাদের যে ইমিউনিটি আছে, সেই ইমিউনিটিগুলো কিন্তু ডিস্টার্ব হয়, আমার ইমিউনিটিগুলো কিন্তু শেষ হয়ে যায়, তখন কিন্তু প্রচুর রোগ আক্রমণ করে। সেটা হচ্ছে ডিউ টু মেডিসিন, ঠিক আছে না, মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। অনেক মেডিসিন আছে যেগুলো ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বলা হয়, MDR, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কিন্তু আরও একটা মুখ্য কারণ। এছাড়া হতে পারে যে আপনি বাড়িতে কোনো কুকুর, বিড়াল
পাখি এই জাতীয় পোষেন, তাদের যদি রিংওয়ার্ম হয় আর তাদেরকে যদি আপনি পরিচর্যা করেন ভালো করে সাবান সোডা দিয়ে সুন্দরভাবে স্যানিটাইজ যদি আপনি না করেন নিজের হাতকে, বা সেই কুকুর বিড়ালগুলোকে যদি আপনি না সারিয়ে নেন, তাহলে কিন্তু আপনার এই দাঁত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, এছাড়া আছে কিছু সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ঠিক আছে, তার জন্য আপনার হতে পারে। হ্যাঁ, এছাড়া বহু নানাবিধ কারণ আছে, সেই কারণগুলোর জন্য। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু পার্সোনাল হাইজিন। আপনি অন্য কারোর চিরুনি ব্যবহার করবেন না, আপনি অন্য কারোর রুমাল ব্যবহার করবেন না, আপনি কারোর বিছানায় আপনি শোবেন না, ঠিক আছে না, আপনি কারোর সঙ্গে কোলাকুলি যখন করবেন বা কাউকে চুমু যখন দেবেন, বাচ্চাদের চুমু দেবেন, বা বিভিন্ন কারণে যখন আমরা কিস দিই সেগুলো যখন করবেন খুব সাবধানে থাকবেন। আপনি যখন চুল কাটতে যাবেন, হ্যাঁ, সেলুনে চুল কাটতে যাবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন বাড়ি থেকে ফ্রেশ তোয়ালে বা রেজার নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, বা অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে ওই চুল দাড়ি টাড়ি কাটার পর ভালো করে অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম দিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠিক আছে না, অর্থাৎ যত রকম পার্সোনাল হাইজিন আছে সমস্ত পার্সোনাল হাইজিনগুলোকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এগুলো আপনি যদি করেন তাহলে কিন্তু দাঁত হলেও খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সেরে যাবে। ঠিক আছে, তো আমি ম্যানেজমেন্টও বললাম, আকৃতিও বললাম, কেন হয় বললাম, সবই মোটামুটি লক্ষণগুলো বলেছি। এবার আসুন যে হোমিওপ্যাথি মেডিসিন, যে মেডিসিনগুলো খুব কার্যকরী, কয়েকটা ওষুধের নাম ফটাফট আপনাদের বলে দিই। দেখুন, প্রথম যে ওষুধের কথা আমরা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিতে একটা পলিক্রেস্ট মেডিসিন। যে কোনো রোগে, বহু রোগের ক্ষেত্রে এর কাজ আছে, তাইকে পলিক্রেস্ট মেডিসিন বলা হয়। আগে আপনাকে রুগীটাকে চিনে নিতে হবে। আমি বন্ধু বারবার আপনাদের যে সতর্কতা করতে যাই যে দেখুন, হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিলেই কিন্তু হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, যেটা হ্যানিম্যাল প্রদত্ত নিয়ম নীতি অর্গানন মেনে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে এটাকে হোমিওপ্যাথি চিকিৎসা বলা হয়। ঠিক আছে, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা আমি দেখেছি যে আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম প্রোগ্রাম শুনে যথেচ্ছভাবে সেগুলোকে ভালোভাবে না শুনে আপনারা প্রয়োগ করতে থাকেন আর কমেন্ট করেন। আমি বারবার কিন্তু এই কথাটা বলি, দেখবেন যে আপনারা কমেন্ট, এটা খেয়েছি কমলো না, এটা করেছি কমলো না ডাক্তারবাবু, এটা কমলো না ডাক্তারবাবু, ওটা কমলো না, আমরা কি করব? আপনি সুন্দরভাবে আগে শুনুন, ওষুধটাকে বোঝার চেষ্টা করুন। কেন ওটা সিমটম সিমিলারিটি, রোগের লক্ষণের সঙ্গে রুগীর লক্ষণ মেলাতে হবে, তবেই কিন্তু কাজ হবে। এটা কিন্তু অ্যালোপ্যাথির মতন নয় যে ব্যথা হয়েছে ব্যারালগান দিলাম যে কোনো ব্যথা কমে যাবে, তা কিন্তু না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? ক্যালকেরিয়া কার্ভ একটা খুব সুন্দর মেডিসিন। পোটেন্সি বা ওষুধের প্রয়োগ পদ্ধতি শুরুতেই বলে রাখি, আমি খুব মিনিমাম ডোজে ওষুধ দেওয়ার চেষ্টা করি, বা আপনাদের সেটাই বারবার বলি যে স্কিনের জন্য যদি আপনি যথেচ্ছ লার্জ ডোজ প্রয়োগ করবেন তাহলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়। অর্থাৎ আপনি তো রোগে ভুগছেনই, ওষুধ খাওয়ার পরে দেখবেন ওটা আবার বেড়ে যায়, ওই দুই বাড়াবাড়িতে পেশেন্ট নাজেহাল হয়ে যায়, ছটফট করে। কিছুদিন অপেক্ষা করার পরে কিন্তু অ্যালোপ্যাথিতে চলে যায়, সেখানে গিয়ে মলম লাগায়, ইঞ্জেকশন নেয়, ওষুধপত্র খায়, হোমিওপ্যাথির দুর্নাম হয়। তাই স্কিন ডিজিজ খুব সেন্সিটিভ, বুঝতেই পারছেন যে চামড়ার রোগ কত কষ্টদায়ক। তাই খুব স্মলেস্ট ডোজ দেবেন, স্মলেস্ট যতটা সর্বোচ্চ কম না হলে নয় সেই ডোজ দিতে হবে। সেটা হচ্ছে আমি যেটা বলি যে যেটা আপনার সিলেক্টেড মেডিসিন হবে সেই সিলেক্টেড মেডিসিনের 1 ড্রপ 1 কাপ জলের মধ্যে বা 1 গ্লাস জলের মধ্যে দেবেন, 10 বার একই দিকে নাড়াবেন, নাড়িয়ে 1 চামচ ক্ষেত্র বিশেষে 1 ফোঁটা, হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু প্রয়োগ করে থাকি। ঠিক আছে, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই ফোন করে নেবেন অথবা কমেন্ট করে জানালে আমি অবশ্যই আপনাদের তার সমাধানের চেষ্টা করব। এটা হচ্ছে ডোজের ব্যাপারে এবং রিপিটেশনের ব্যাপারে কিন্তু বলেই রাখলাম, সব ওষুধের জন্যই এটা। ঠিক আছে, এবার আসুন ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু খুব ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি হয়, মোটা থলথলে হয়ে থাকে, প্রচণ্ড পার্সপিরেশন বা ঘাম হয়, প্রচণ্ড ঘামতে থাকে, বিশেষ করে পায়ের তলা এবং মাথা খুব ঘামে, মাথা এতটাই ঘামে যে বালিশ টালিশ সমস্ত কিছু ভিজে যায়। ঠিক আছে, এবং আপনি যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের মাথায় হাত দেন দেখবেন যে প্রচণ্ড ঠান্ডা, বরফের মতন ঠান্ডা বোধ হয়। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের কিন্তু খুব শীত কাতুরে, ঠিক আছে, অল্পতেই কিন্তু শীত বোধ করে। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে, বিশেষ করে বয়েলড ডিম, বয়েল এগ খেতে খুব পছন্দ করে। তাহলে এইরকম যদি শারীরিক অবয়ব দেখেন, হ্যাঁ, তাহলে আপনি এটাকে ক্যালকেরিয়া ভাবলেন। তাহলে ক্যালকেরিয়া কার্ভে আর কি হয়? এই যে স্কিন ডিজিজগুলো যেগুলো হয় সেগুলো কখনো ড্রাই হতে পারে, কখনো ময়েস্ট হতে পারে, দীর্ঘদিন ধরে চলছে, অনেক দিন ধরে চলছে। সেই সব স্কিন ডিজিজের জন্য, সেই সব রিংওয়ার্ম বা দাঁতের জন্য বা টিনিয়ার জন্য ক্যালকেরিয়া কার্ভ কিন্তু খুব উপযোগী একটা মেডিসিন। বুঝতে পেরেছি? সকালে ওঠার পর ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের প্রচণ্ড মাথা চুলকায়,
একবারে চুলকাতে 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 একদম রস বার করে ফেলে। আর এছাড়া মানসিক কোনো ক্লান্তি বা অবসাদে এদের কিন্তু কষ্ট বাড়ে, ঠিক আছে। বর্ষাকালে এর কষ্ট বাড়ে, আর গরমে বা গরম আবহাওয়ায়, গরম অ্যাপ্লিকেশনে, গরম জামা কাপড়ে এরা খুব স্বস্তি বোধ করে। এই কটা সিমটম যদি আপনি মেলাতে পারেন তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আপনাকে দিলে আপনার পেশেন্ট কিন্তু সুস্থ হবেই হবে, ঠিক আছে। চলো এরপর নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে যে লাইকোপোডিয়াম। খুব সুন্দর মেডিসিন। লাইকোপোডিয়ার গাইডিং সিমটম যেটা, সেটা হচ্ছে যে 4 to 8 অ্যাগ্রাভেশন। সাধারণত সব ওষুধের, সব রোগের ক্ষেত্রে কিন্তু বিকেল 4টা থেকে রাত্রি 8টার মধ্যে সমস্ত এই রোগের কষ্টগুলো বেড়ে যায়। লাইকোপোডিয়ামের পেশেন্ট খুব মিষ্টি খেতে পছন্দ করে, গরম গরম খাবার খেতে পছন্দ করে। লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু ডান দিকে যদি কাত হয়ে শোয় তাহলে তার কষ্ট কিন্তু সব বেড়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের পেশেন্ট। দীর্ঘদিন ধরে রিংওয়ার্ম বা টিনিয়াতে বা দাঁতে ভুগছে এইরকম পেশেন্টের ক্ষেত্রে যদি আপনি লাইকোপোডিয়াম প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সমস্ত রোগ লক্ষণ খুব ধীর গতিতে বাড়ে, যার জন্য পেশেন্টও আক্রান্ত বা ক্লান্ত হয় খুব ধীর গতিতে। হ্যাঁ, গরমে খুব ভালো বোধ করে, আর বর্ষায় শীতে তার কষ্ট বেড়ে যায়, কেমন, আর খুব সহজেই অবসন্ন হয়ে পড়ে যেহেতু খুব ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে গ্রাফাইটিস। দেখুন, গ্রাফাইটিসও কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতন মোটাসোটা। গ্রাফাইটিসের পেশেন্টের কনস্টিপেশন থাকে, পায়খানায় কোষ্ঠকাঠিন্য থাকে, ঠিক আছে। গ্রাফাইটিসের পেশেন্টের যে ডিসচার্জ রিংওয়ার্ম থেকে চুলকানোর পরে যে ডিসচার্জ হয় সেটা খুব আঠাযুক্ত, চটচটে। হ্যাঁ, মাথার চুলের সঙ্গে দাড়ির সঙ্গে সাধারণত সেঁটে যায়, আটকে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফাইটিসের পেশেন্ট। গ্রাফাইটিসের পেশেন্ট সাধারণত মেন্সের আগে বা পরে, গরমে এবং রাত্রে সমস্ত কষ্টগুলো বাড়ে। রাত্রিবেলা এদের কিন্তু অতটা চুলকায় না, যা চুলকানো দিনের বেলা। রাত্রিবেলা কিন্তু এরা খুব ভালো থাকে, ঠিক আছে। সাধারণত নিপিলে, পাছায়, মুখে চারিদিকে ঘা হয়, ঠোঁটের চারিদিকে ঘা হয়ে যায়, হ্যাঁ, খুব কষ্ট পায়। আর আগেই বলেছি সমস্ত ডিসচার্জ কিন্তু খুব আঠা যুক্ত গ্রাফাইটিসের পেশেন্ট। এটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা একে গ্রাফাইটিস দেব। এবং পোটেন্সি এবং ডোজ আগেই বলেছি যে মিনিমাম 30 বা 200, তার বেশি পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি 50 মিলিসিমেল পান, মানে 50 সহস্রতমিক, তাহলে 0/1 1 কাপ জলে বা 1 গ্লাস জলের মধ্যে গুলে 10 বার নাড়িয়ে 1 ফোঁটা তাকে দেবেন। প্রয়োজনে 1 চামচ দিতে পারেন, সেটা পেশেন্টের মানে সিচুয়েশনের উপর কতটা বৃদ্ধি আছে, কতটা অ্যাগ্রাভেশন আছে, কতটা সেন্সিটিভ পেশেন্ট রোগের প্রতি, তাই না, এগুলো বুঝে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। দেখুন, আগেই বলা হয়েছে, হ্যান্ডম্যান বলছেন হোমিওপ্যাথি ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ এ আর্ট, একটা কলা। সুতরাং কলার দিকটা হচ্ছে আপনার প্রেসক্রিপশনটা কেমন হবে, আর সায়েন্স হচ্ছে রোগ লক্ষণের সঙ্গে আপনার ওষুধের লক্ষণকে মেলানো, ঠিক আছে। এরপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর খুব সুন্দর একটা ওষুধ। ন্যাট্রামিউরের সাধারণত অবয়ব হচ্ছে খুব লম্বা, ছিপছিপে, জীর্ণ শীর্ণ, ঠিক আছে। ন্যাট্রামিউর পেশেন্ট লবণ খেতে খুব পছন্দ করে। রৌদ্র হচ্ছে ভীষণ অপছন্দের জিনিস, ছাতা ছাড়া গ্রীষ্মকালে বাইরে বেরোবেই না। সাধারণত উঁচু বালিশে শোয়ার চেষ্টা করে, খুব খিটখিটে। হ্যাঁ, নিজে কেউ যদি তাকে সান্ত্বনা দেয় খুব রেগে যায়, কিন্তু আবার একা একা যখন থাকে তখন সে কাঁদতে শুরু করে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাট্রামিউরের পেশেন্ট। ন্যাট্রামিউর ঘামে খুব, ন্যাট্রামিউর সাধারণত কনস্টিপেশনের একটা প্রবণতা আছে, আর হাঁটুতে শুকনো দাঁত হয়, ঠিক আছে। দাড়িতে, হ্যাঁ, বারবার ইচ, সেলুন টেলুন থেকে কেটে আসার পর দেখলেন এখানে দাঁত হয়েছে, এখানে রিংওয়ার মতন চুপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিউর, গ্রাফাইটিস, হ্যাঁ, সিপিয়া বলবো এবার, সিপিয়ার কথা, খুব ভালো ওষুধ, ঠিক আছে। যদি চুলকানি থাকে তাহলে এগুলো দেবেন, যদি চুলকানি না থাকে টেলুরিয়াম বলে একটা ওষুধ আছে, সেটা প্রয়োগ করবেন। পরবর্তী ভিডিওতে বিভিন্ন ওষুধ নিয়ে, শুধু সেই সব ওষুধের দাদের নিয়েই আলোচনা করবো। আজকে অনেকগুলো ওষুধ একসঙ্গে বলছি, এরপরে কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা করে বলবো। চলুন, এরপর নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া সাধারণত মহিলাদের জন্য খুবই প্রযোজ্য, ঠিক আছে না। একে বলা হয় ওয়াশারম্যানস রেমেডি। সাধারণত ধোপা টোপা বা যারা প্রচণ্ড জল ঘাটে তাদের ক্ষেত্রে এইসব রোগগুলো বেশি ক্ষেত্রে দেখা যায়। এরা খুব অপরিষ্কার, অপরিচ্ছন্ন। প্রতি বসন্ত ঋতুতে এদের রোগ বাড়ে, প্রতিটা বসন্তে, স্প্রিং এদের কষ্ট বেড়ে যায়, খুব শীত কাতুরে, যার জন্য গরম খাওয়া, গরম পড়া,
গরম ঘর, গরম বিছানা খুব পছন্দ করে। ঠিক আছে, একটু নিরিবিলি একা একা থাকতে পছন্দ করে। মনের অবস্থা এমন হয় যে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সেই সবচেয়ে ভালোবাসার ব্যক্তিটিও তার কাছ থেকে দূরে চলে যায়, পছন্দ করে না। ঠিক আছে, মনের মধ্যে সব সময়ের জন্য দুঃখী দুঃখী ভাব, সব সময়ের জন্য মন খুলে কখনো কথা বলতে চায় না, কথা বলতে পারে না। চুলকানি এমন চুলকানি হয় যে যত চুলকায় ততই চুলকাতে শুরু করে, চুলকে 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 যেন এর কোনো আরাম আর হয় না। এই সমস্ত সিমটম দেখলে অবশ্যই আপনি তাকে সিপিআর দেবেন। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সরিনাম। সরিনাম খুব ভালো একটা নোসোড মানে হচ্ছে যে স্ক্যাবিজ বা আমাদের যে কি বলবো পাঁচড়া আছে, পাঁচড়া, সেই স্ক্যাবিজের জীবাণু থেকে তৈরি হয়। এটা একটা নোসোড, খুব অল্প পরিমাণে প্রয়োগ করতে হয়, বারবার রিপিটেশন করা যায় না, যেহেতু এটা নোসোড একটু দীর্ঘমেয়াদী কাজ হতে একটু সময় লাগে। প্রচণ্ড ওষুধ চেনার উপায় হচ্ছে যে যত ডিসচার্জ হবে সমস্ত ডিসচার্জ হচ্ছে দুর্গন্ধযুক্ত, পেশেন্টের গা থেকেই একটা দুর্গন্ধ বেরোয়। এরকম দুর্গন্ধযুক্ত যদি ডিসচার্জ দেখেন তাহলে আপনি জানবেন যেটা সরিনামের পেশেন্ট প্রচণ্ড শীত কাতুরে, হ্যাঁ, প্রচণ্ড শীতে কাঁপতে থাকে, যেন কাপড় চোপড় কম্বল গায়ে দিয়েও যেন ওর শীত কমতে চায় না। সাধারণত কফি, কোল্ড ড্রিঙ্কস, তারপর উইন্টার, এগুলোতে এর কষ্ট বাড়ে। সাধারণত কানের পেছনে, কানচটা যেটা আমরা বলি, কানের পেছনে এদের ইরাপশন দেখা যায়, মারাত্মক ধরনের দাঁত দেখা যায়। ঠিক আছে, এই ছোট ছোট সিমটমগুলোকে যদি আপনি মেলাতে পারেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে এর কার্যকারিতা আপনি পাচ্ছেন। বন্ধু, আগেই বলেছি যে হোমিওপ্যাথি এমন একটা সায়েন্স, আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ওষুধের লক্ষণের সঙ্গে মেলাতে হবে, বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আপনার জ্ঞানকে বর্ধিত করার জন্য। যদি বুঝতে না পারেন নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। আর এই স্কিনের কোনো রোগ যদি দু একবার প্রয়োগ করার ফলে দেখেন যে কমছে না, তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারবাবু শরণাপন্ন হবে। আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে স্পৃহা, ভালোবাসা এবং চিরতর আরোগ্য লাভের জন্যই এই চ্যানেলের অবতারণা করা। যদি এখনও আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অবশ্যই পুশ করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আগামী ভিডিওতে এই দাগ হাজার উপরে সুন্দর সুন্দর সেপারেট আলাদা ভিডিও তৈরি করব। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনি নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং আপনার সমগ্র পরিবেশকে সুস্থ রাখুন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার, বন্দে মাতরম।